বাংলাদেশের সাংবাদিকরা কি ফেরেশতা? তারা যা বলবে তাই আমাদের চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে? মিল্টন সমাদ্দার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রধান ব্যক্তি। তাকে নিয়ে বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিকের 2টি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিবেদন প্রকাশ হয়েছে। ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। অনেকেই তাকে ধিক্কার দিচ্ছেন, আবার অনেকেই এই প্রতিবেদন একেবারেই বিশ্বাস করেনি। কারণ বিশ্বাস করার মতো কোনো উপাদান অনেকেই খুঁজে পাননি। এই প্রতিবেদনে যেটা উঠে এসেছে সেটা পুরোটাই একটি অভিযোগ। সেই অভিযোগের পক্ষে তেমন কোনো প্রমাণ হাজির করতে পারেননি ওই সাংবাদিক। এই প্রতিবেদনটি শুরুই করা হয়েছে বাংলাদেশের বর্তমান সময়ে দুইজন বহুল আলোচিত ও সমালোচিত দুইজন তারকাকে দিয়ে। একজন সাকিব আল হাসান আর একজন পরিমণি। অর্থাৎ এই দুইজন তারকার সাথে মিল্টন সমাদ্দারকে ট্যাগ করে খুবই সুপরিকল্পিতভাবে আমাদের ব্রেনে প্রথমেই ঢুকে দেওয়া হচ্ছে মিল্টন সমাদ্দার একজন বিতর্কিত ব্যক্তি। এ পর্যায়ে সাংবাদিক তার প্রোফাইলে ঢুকে দেখেন তার প্রোফাইলের যে ফলোয়ার সংখ্যা আছে সেটি প্রাইভেট করা। এতে তিনি প্রমাণ করতে চাইলেন তিনি একজন ভেলকিবাজ। এই প্রতিবেদনে বলা হয়েছে মিল্টন সমাদ্দার যতগুলো মানুষকে আশ্রয় দিয়েছেন তার চাইতে কয়েক গুণ বেশি বাড়িয়ে বলা হয়েছে, কিন্তু প্রতিবেদনের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি, যেটা দেখে দেশবাসী বিশ্বাস করবে। মিল্টন সমাদ্দার বলেছেন বর্তমানে তার আশ্রয় কেন্দ্রে বৃদ্ধ বাবা মা আছেন 260 থেকে 65 জন, আর অসহায় শিশু আছে 45 জন, আর পাগলি বোন আছে 6 জন। আর দ্বিতীয় যে বিষয়টি তা হলো মরদেহ নিয়ে। মিল্টন সমাদ্দার বলেছেন তিনি এ যাবৎ পর্যন্ত 900 জনকে দাফন করেছেন। এর মধ্যে 600 জন তার আশ্রয় কেন্দ্রে মারা গেছেন, আর বাকি 300 জন বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত লাশ নিয়ে এসে দাফন করেছেন। কিন্তু এই সাংবাদিকের অনুসন্ধানে উঠে এসেছে তিনি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে 50টি লাশ দাফন করেছেন, আর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 15টি দাফন করেছেন। অর্থাৎ তার প্রতিষ্ঠানের নামে এই 2টি কবরস্থান মিলে 65টি লাশ দাফনের প্রমাণ পেয়েছেন এই সাংবাদিক। এবং তিনি স্বভাবতই প্রশ্ন তুলেছেন বাকি 835টি লাশ কোথায় গেল। মিল্টন সমাদ্দার এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন এই প্রতিটি লাশের যে রসিদ, মানে দাফনের পর কবরস্থান থেকে যে রসিদ দেওয়া হয় সেই সবগুলো রসিদ তার কাছে আছে, কিন্তু তার প্রতিষ্ঠানের নামে কেন মাত্র 65টি লাশের প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন প্রতিটি লাশ দাফন করতে তার ভোটার আইডি কার্ড, জন্ম পরিচয় এবং ডেথ সার্টিফিকেট লাগে। তিনি যেসব ব্যক্তিদের তার আশ্রমে আশ্রয় দেন আর বিভিন্ন জায়গা থেকে মরদেহ নিয়ে এসে দাফন করেছেন তাদের তো পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না। তাই তার আশ্রমে যেসব লোক কাজ করেন এবং তিনি তাদের নামে নাকি এই লাশগুলো দাফন করেছেন, এবং প্রতিটি লাশের এই দাফনের যে প্রমাণ, এই প্রমাণ অর্থাৎ এই রসিদ তার কাছে আছে। এই প্রতিবেদনের পুরোটা জুড়েই শুধু অভিযোগ আর অভিযোগ। এই অভিযোগের পক্ষে কোনো যুক্তি নেই, কোনো প্রমাণ নেই। আরেকটি গুরুতর অভিযোগ করা হয়েছে যেসব ব্যক্তিদের তিনি আশ্রয় দেন তারা মারা যাওয়ার পর তাদের অঙ্গ প্রত্যঙ্গ তিনি বিক্রি করে দেন, কিন্তু এই প্রতিবেদনে তার পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি। এখন আপনি কিংবা আমি কিভাবে তার মুখের কথা বিশ্বাস করব? আপনি একজনের বিরুদ্ধে অভিযোগ করবেন কিন্তু তার পক্ষে কোনো প্রমাণ হাজির করবেন না, তাহলে আমরা কিভাবে আপনার এই কথা বিশ্বাস করব? আপনি এই প্রতিবেদনে বলেছেন মিল্টন সমাদ্দার তার আশ্রয় দেওয়া মানুষরা মারা যাওয়ার পর তাদের অঙ্গ প্রত্যঙ্গ তিনি বিক্রি করে দেন। আপনি এটা বললেন, কিন্তু কোথায় বিক্রি করেন? তাদেরকে কি দেখিয়েছেন? মিল্টন সমাদ্দার যে এই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেন তারই বা প্রমাণ কোথায়?
যদি কেউ প্রমাণ করতে পারে যে আমরা অঙ্গহানি করি, আপনারা যে শাস্তি দেবেন, ফাঁসি দিলে ফাঁসি মাথা পেতে নেব। প্রতিবেদনে মিল্টন সমাদ্দারের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলা হয়েছে। আপনি বলেছেন কিশোর বয়সে মিল্টন সমাদ্দার তার পিতার সাথে দুর্ব্যবহার করেছে, পিতাকে নাকি পিটিয়েছে। তার পক্ষে আপনি কি প্রমাণ হাজির করেছেন? হ্যাঁ, আপনি একজন লোককে হাজির করেছেন যিনি বলছেন সে তার পিতার সাথে এই কাজগুলো করেছে। কিন্তু এই লোকটি কে? আপনি যে কোনো একজন লোককে হাজির করে একজনের পক্ষে কিংবা বিপক্ষে কথা বলাবেন আর সেটা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে নেব? আপনি যদি তার পরিবারের, তার ভাই বোন কিংবা চাচা, নিকট আত্মীয় বলতে যাদের বোঝায় তাদের ইন্টারভিউ নিতেন, আর তারা যদি বলতো হ্যাঁ মিল্টন সমাদ্দার একসময় তার বাবার গায়ে হাত তুলেছিল, তবুও তো একটু বিশ্বাস করা যায়। মিল্টন সমাদ্দারকে আমরা চিনি এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রমের মাধ্যমে। তিনি মিল্টন সমাদ্দার হয়ে উঠেছেন এই বৃদ্ধাশ্রমের মাধ্যমেই। তিনি ঢাকায় এসেছেন 2001 সালে, আর এটা 2024 সাল। আজ থেকে 22-23 বছর আগে তিনি তার গ্রামের বাড়িতে কি করেছেন সেইটা আমাদের জানার কোনো আগ্রহ নেই। আমরা এই 10 বছরে তার কাজের ফিরিস্তি চাই, এইটা আমাদের জানার অধিকার বা আগ্রহ দুইটাই আছে। বর্তমান সময়ে তিনি কি কি দুর্নীতি করেছেন তার সঠিক তদন্ত করে আমরা জানতে চাই তিনি আসলেই আমাদের ইমোশন নিয়ে খেলেছে কিনা, আমাদের এই টাকা, দানের টাকা আত্মসাৎ করেছে কিনা, সেটার যথাযথ প্রমাণ হাজির করতে হবে। একজন গণমাধ্যম কর্মী, কোটি কোটি মানুষের চোখ কান। আপনার মাধ্যমেই আমরা দেখি, আপনাদের মাধ্যমেই আমরা শুনি। তার মানে এই নয় কোনো প্রমাণ ছাড়াই কাউকে আপনি নায়ক বানাবেন, আবার একজনকে ভিলেন বানিয়ে দিবেন। নায়ক কিংবা ভিলেন বানাতে চাইলে যথাযথ প্রমাণ হাজির করতে হবে। আপনারা প্রতিবেদনে দাবি করেছেন মিল্টন সমাদ্দার যেসব ব্যক্তি আশ্রমে মারা যান এরপর তাদের দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ রেখে দেওয়া হয় এবং সেগুলো তিনি বিক্রি করে দেন। আপনি বলেছেন আমরা শুনেছি, কিন্তু আমরা তো চাই প্রমাণ। তিনি এই অঙ্গ প্রত্যঙ্গ কোথায় বিক্রি করেছেন, তার কি কোনো প্রমাণ দিয়েছেন? এত বড় একটা নিকৃষ্ট অপরাধ আপনি কি আইনের আশ্রয় নিয়েছেন? আপনি কি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানিয়েছেন? আপনি যদি সঠিক অনুসন্ধানী সাংবাদিক হন, আপনার দায়িত্ব প্রথমে যে বিষয়টি শুনেছেন যে মিল্টন সমাদ্দার অসহায় ব্যক্তিদের অঙ্গ প্রত্যঙ্গ খুলে রেখে সেগুলো বিক্রি করেন, তাহলে আপনি অনুসন্ধানটা আরও চালিয়ে যান। এই অঙ্গ প্রত্যঙ্গ তিনি কোথায় বিক্রি করেন কিংবা দেশের বাইরে কোথাও পাচার করে কিনা আপনি আগে থেকে যথাযথ আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করুন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। তিনি এই অঙ্গ প্রত্যঙ্গ কোথায় নিয়ে যান, দেশেই কোথাও বিক্রি করেন নাকি বিদেশে বিক্রি করেন? জাতি আপনাদের কাছে এরকম তথ্য প্রমাণ চায়। শুধুমাত্র মুখের কথায় আমরা বিশ্বাস করব না আপনাদের কথা। আপনি যা বলবেন তার যথাযথ প্রমাণও হাজির করবেন। এই প্রতিবেদনের আর এক পর্যায়ে বলছেন মিল্টন সমাদ্দার একসময় তার আশ্রমের পাশেই একটি মসজিদে লাশ গোসল করাতেন এবং এই লাশ গোসলের দায়িত্বে যারা ছিলেন তারা নাকি মিল্টন সমাদ্দারকে জিজ্ঞেস করেছিলেন লাশের গায়ে এত ক্ষত কেন, আর এতেই নাকি মিল্টন সমাদ্দার এরপর থেকে ওইখানে আর মৃত ব্যক্তিকে গোসল করাননি। আচ্ছা দর্শক, আপনারাই বলুন এতে কি প্রমাণ হয়? যেই ব্যক্তি লাশ গোসল করান উনি কিভাবে জানবেন যে এই ক্ষতটা কিভাবে হয়েছে? মিল্টন সমাদ্দার এই বিষয়েও তার উত্তর দিয়েছেন। তিনি বলেন যে ব্যক্তি ভিক্ষা করে খেতে পারে তাকেও তার আশ্রমে আশ্রয় দেন না। তিনি ওই সমস্ত ব্যক্তিকেই আশ্রয় দেন যারা তার নিজের শরীরকে নিয়ে চলতে পারে না, ওই সমস্ত ব্যক্তিকে তিনি আশ্রয় দেন। এখন কথা হলো, আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন এমন লোক কিন্তু আমরাও দেখতে পাই, এতটা বিভৎস থাকে, শরীরে এত ক্ষত বিক্ষত অবস্থায় থাকে। সেই ব্যক্তিটাকে যখন তিনি তার আশ্রমে নিয়ে সেবা সুস্থতা করার চেষ্টা করেন
এবং এক পর্যায়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান, সেই ব্যক্তিকে দাফনের জন্য গোসল করাতে নিয়ে গেলে যে ব্যক্তি গোসল করান তিনি তো অজস্র ক্ষত দেখতেই পাবেন। ভাই, আপনারা যে প্রতিবেদন করেছেন, আপনাদের এই প্রতিবেদনের কমেন্ট বক্সে গিয়েই আপনারা দেখুন কয়জন লোক আপনাদের এই কথা বিশ্বাস করেছে আর কয়জন অবিশ্বাস করেছে। অধিকাংশ লোক আপনাদেরকে এই কথাই বলছে। আপনারা যা বলছেন সব কথার পাশেই অভিযোগ রয়েছে, এটা করেছে, অভিযোগ রয়েছে, এটা করেছে। অভিযোগ রয়েছে সেটা তো আপনি সঠিকটা প্রমাণ করবেন, আপনি তো প্রমাণ হাজির করবেন। তার বিরুদ্ধে আরও একটি বড় গুরুতর অভিযোগ আনা হয়েছে, আর্থিক কেলেঙ্কারি। ওই প্রতিবেদনে বলা হয়েছে 16টি ব্যাংক নম্বর এবং 3টি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন লোকের কাছ থেকে অনুদান সংগ্রহ করেন। এই বৃদ্ধাশ্রমটা চলে মানুষের সাহায্য সহযোগিতায়, এটা তো স্বাভাবিক ঘটনা। এই সবগুলো ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 1 কোটি টাকা নাকি পাওয়া গেছে। তো এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট, এত বড় পেজ, সারা দেশের মানুষ, দেশে এবং বিদেশ থেকে প্রচুর পরিমাণে সাহায্য সহযোগিতা আসে। সেখানে 1 কোটি টাকা তো খুবই সামান্য, যেখানে প্রায় 300-র অধিক মানুষকে 3 বেলা খাওয়াতে হয়, চিকিৎসা করা হয়। প্রতিদিন কত টাকা দরকার হয় সেটা আপনারা হিসাব করে দেখবেন। এই যে ব্যাংক অ্যাকাউন্টগুলোর কথা বলা হয়েছে, এগুলো কি তার ব্যক্তিগত অ্যাকাউন্ট? এই বিষয়েও মিল্টন সমাদ্দার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিংয়ের নাম্বার দেওয়া আছে, যখন এই অ্যাকাউন্টগুলোতে আপনার আমার জাকাতের টাকা, দানের টাকা যখন আসে, সেই টাকাটা চলে যায় তার একটি চ্যারিটি প্রতিষ্ঠান আছে, ওই চ্যারিটির অ্যাকাউন্টে। যত টাকাই আসুক সেটা অটোমেটিক শিফট হয়ে যায় ওই চ্যারিটির মাধ্যমে, মানে ওই চ্যারিটির অ্যাকাউন্টে। তাহলে এখানে আর্থিক অসচ্ছলতা কোথায় পেলেন? তিনি বারবার বলে আসছেন তার আশ্রমে 265 জন বৃদ্ধ বাবা মা, 45 জন অসহায় শিশু আর 6 জন পাগলি আছেন। কিন্তু প্রতিবেদনে বলা হচ্ছে তার আশ্রমে 50 জনকে দেখাশোনা করার জন্য 16 জন কর্মচারী আছে। কিন্তু বাস্তবতা হলো তার আশ্রমে 300-র অধিক অসহায় মানুষ আছেন এবং এদের দেখভালের জন্য প্রায় 50 জন স্বেচ্ছাসেবী আছেন। মিল্টন সমাদ্দার যখন একজন লোক, অসহায় লোক রাস্তায় পড়ে থাকে, আমরা তার ভিডিওর মাধ্যমে দেখি, সরাসরি লাইভে দেখি, তিনি একটি অ্যাম্বুলেন্স নিয়ে যান এবং সরাসরি লাইভে প্রচার করেন। এখানে মানবিক ভিডিও তো বানানোর প্রয়োজন হয় না, অটোমেটিকই একটি মানবিক ভিডিও হয়ে যায়। বাংলাদেশে ভালো কাজ কি করা অপরাধ হয়ে গেল? কারণ আমি মিল্টন সমাদ্দারকে নির্দোষ দাবি করছি না। আমি এই প্রতিবেদনটা যে কতটা যুক্তি আছে আপনারা জাতীয় দৈনিকের ডিজিটাল পেজে গিয়ে দেখে আসবেন। মিল্টন সমাদ্দারের 5টি পেজে প্রায় 2 কোটি ফলোয়ার। গত মাসে তার পেজগুলা বুস্ট করার জন্য প্রায় 40,000 টাকা খরচ করেছেন। আরে ভাই, এইটা আপনার প্রতিবেদনে বলার কি আছে? তিনি তার পেজগুলো বুস্ট করবেন, আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন, এটাই তো স্বাভাবিক। উনি যত প্রচার করবেন তত ওনার প্রসার বাড়বে, মানুষের কাছে পৌঁছাবে, মানুষ যাচাই বাছাই করবে, মানুষ সিদ্ধান্ত নেবে তাকে সাহায্য করবে কি করবে না। আর সর্বশেষ যে বিষয়টি নিয়ে বলবো তা হলো নূর আলম মানিক নামের এক ব্যক্তি নাকি তার বোনকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আনতে গিয়ে মারধরের শিকার হয়েছিলেন। মিল্টন সমাদ্দার ওই নূর আলম মানিক নামের ব্যক্তিকে মারধর করেছেন, তিনি স্যান্ডেল পায়ে ভিতরে প্রবেশ করেছিলেন। কথা হলো এইখানে আপনি যে নূর আলম মানিকের কথা বলছেন, ওই লোকের ইন্টারভিউ কই, ওনার বক্তব্য কই? আপনারা এই প্রতিবেদনে যখন তার রেফারেন্সটা টেনেছেন, এই লোককে বের করা তো অনেক বড় কঠিন বিষয় না। আপনারা তার ইন্টারভিউ নিতে পারতেন, তার কাছে জিজ্ঞেস করতে পারতেন তার সাথে এরকম ঘটনা ঘটেছিল কিনা। আপনি এটাও বলছেন অভিযোগ আছে।
এবং বলছেন যে সেখানে 999-এ কল দেওয়ার পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। তো পুলিশ এসে উদ্ধার করে, সে যদি মিল্টন সমাদ্দারের দোষী হতো তার বিরুদ্ধে ব্যবস্থা নিত না? আপনাদের প্রতিবেদনের একটি অংশে মিল্টন সমাদ্দারের কয়েক সেকেন্ডের অডিও শুনিয়েছেন। মিল্টন সমাদ্দার ওই নূর আলম মানিককে বলছেন, তুই চুপ করে থাক, তোর মতো শিক্ষিত লোকের মুখে ইংরেজি কথা মানায় না। তো এইটা কোন প্রেক্ষিতে, কোন পরিস্থিতিতে বলেছেন, সেই বিষয়টা কি আপনাদের প্রতিবেদনে এনেছেন? 999-এ ফোন করে যে পুলিশকে ডাকা হয়েছিল, ওই পুলিশ কিংবা ওই পুলিশের এসআই যারা ওখানে ওই নূর আলম মানিককে উদ্ধার করেছিলেন, তাদের কি কোনো ইন্টারভিউ নিয়েছেন? নিশ্চয়ই ওনার আশ্রমের পাশে যে থানা, ওই থানা থেকেই কোনো একজন এসআই কিংবা এএসআই গেছেন। আপনারা তো আপনাদের প্রতিবেদনে ওই এসআইয়ের ইন্টারভিউটাও দেখাতে পারতেন, তাহলে না আমরা বিশ্বাস করতাম ঘটনা যেটা বলছেন সেটা আসলেই সত্য কিনা। যাই হোক, আমরা সাধারণ মানুষ, আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসুক। আমরা কেউই চাই না আমাদের ইমোশন নিয়ে কেউ এভাবে খেলুক, আমাদের দান সদগার টাকা কোনো মানুষ আত্মসাৎ করুক, বা মিল্টন সমাদ্দারের মতো যদি প্রতারণা করে থাকেন, এমন প্রতারক চক্র যেন বাংলাদেশে আর গড়ে উঠতে না পারে, সেই দিকেই দৃষ্টি দিতে বলবো আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে।